তো এখন আমরা আবার কি করব, ওই পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা পড়ালাম। এখন আমরা পড়ব একটি গোলীয় পরিবাহী বা গোলকের ধারকত্ব পড়ব। ঠিক আছে, একটা গোলকের ধারকত্ব সম্পর্কে পড়ব। তাহলে দেখো, কোনো বস্তুর ধারকত্ব কিভাবে নির্ণয় করা যায়। এটা বস্তুর সিমেট্রি হয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে একটু আলাদা হবে। গোলক যেহেতু একটি সিমেট্রিক্যাল বস্তু, তাহলে সেক্ষেত্রে তার ধারকত্ব নির্ণয় করা সহজ হবে। আচ্ছা, ধারকত্ব এর ক্ষেত্রে আমরা কি জানি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে দেখো, একটা গোলকের ক্ষেত্রে, তাহলে গোলকের, এটা আমরা কি নির্ণয় করছি, গোলকের ধারকত্ব। তাহলে ধারকত্ব মানে আমরা জানি সি কিউ বাই ভি। আচ্ছা, গোলকের আধান কিন্তু আমার জানা, গোলকের আধান কতটা আছে সেটা আমি জানবো, এটা আমার গোলকের আধান জানা। আধান সমান হচ্ছে কিউ, এটা কোনো একটা কুলম হবে, কিছু ইএসি হতে পারে। ঠিক আছে, আবার বিভবটা কি, তাহলে গোলকের বিভব কত, আমরা গোলকের পৃষ্ঠে কত বিভব সেইটাকেই গোলকের বিভব বলবো। তাহলে গোলকের পৃষ্ঠে বিভব বা গোলকের বিভব, বিভব এইটা কিন্তু মনে রাখবে, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর বিভব। যদি গোলকে কিউ আধান থাকে তাহলে তার বিভব হবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর। এটা পরিষ্কার কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এইবারে তাহলে তার ধারকত্ব কত, অতএব গোলকের ধারকত্ব, অতএব গোলকের ধারকত্ব সমান কত, আমরা বলছি কত, ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। চলো ভি এর মানটা বসাও, চলো ভি এর মানটা বসাও। ভি এর মানটা বসালে কি হবে, কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর। তাহলে সি ইজ ইকুয়াল টু কত হলো, 4 পাই এপসাইলন 0 আর। আচ্ছা, এটা কোন মাধ্যমে করলাম, দেখো 4 পাই, এটা কোন মাধ্যমে করলাম, দেখো এসআই পদ্ধতিতে করেছি, এসআই পদ্ধতিতে করেছি। এই 4 পাই এপসাইলন 0 কিসের নির্দেশক, এখানে এসআই পদ্ধতি করেছি। যদি এসআই পদ্ধতি না থাকে তাহলে কি হবে, মানে সিজিএস পদ্ধতি যদি হয়। তো মনে রাখবে, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে এসআই পদ্ধতিতে করো, অন্য যে কোনো পদ্ধতি যাওয়ার সময় কী করতে হবে, 4 পাই এপসাইলন 0 মুছে দিতে হবে, 4 পাই এপসাইলন 0 মুছে দিতে হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে এই কাজটাই যদি তুমি করো তাহলে তোমার ক্ষেত্রে উত্তরটা আসবে সি ইজ ইকুয়াল টু আর। সি ইজ ইকুয়াল টু আর, এই কাজটা করলেই উত্তর আসবে সি ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, সি ইজ ইকুয়াল টু শুধু আর আসবে। তোমরা 4 পার্সেন্ট আর দেখতে পাচ্ছ, সি ইজ ইকুয়াল টু আর আসবে কেন, দেখো গোলকের আধান কিউ, আমি কিউ লিখবো, বিভব লিখবো কিউ বাই আর লিখবো, 4 পাই এপসাইলন 0 লিখবো না। আর যেহেতু এইখানে 4 পাই এপসাইলন 0 লিখবো না, তাই এখানেও থাকবে না, আর এখানে না থাকলে এখানেও থাকবে না, তাহলে সি ইজ ইকুয়াল টু আর হবে। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে হবে সি ইজ ইকুয়াল টু আর, এটা এসআই আর সিজিএসে এটা হলো। ঠিক আছে, তো এইটা হলো একটি গোলকের ধারকত্ব। এবার দেখো, আমি আর একটা জিনিস বলছি, এটা কোন মাধ্যমে করেছি, শূন্য মাধ্যম। যদি শূন্য মাধ্যম ছাড়া অন্য মাধ্যম হয় তাহলে সিম্পলি এটাকে এপসাইলন 0টাকে এপসাইলন লিখে চলে যাও, এপসাইলন, এপসাইলন। এবার বলো স্যার এপসাইলনকে অন্য যে কোনো মাধ্যমে হলে এপসাইলন হবে, অন্য যে কোনো মাধ্যমে, সিজিএস এর তফাৎ বলছি না আমি এখন, অন্য যে কোনো মাধ্যমে হলে এপসাইলন হবে। এবার এপসাইলন মানে কি, এপসাইলন মানেটা হচ্ছে, কোনো বইয়ে দেওয়া আছে কে এপসাইলন 0, এটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা হচ্ছে তোমাদের এপসাইলন। হ্যাঁ, আচ্ছা, এই যে কে, দেখবে তোমাদের বইয়ে পরে আরো কে দেওয়া আছে, কেটা হচ্ছে আচ্ছা, এগুলো হচ্ছে তড়িৎ ভেদ্যতা, এটা হচ্ছে বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এটা হচ্ছে অন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আর এই কে হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। কেটা কি,
না এপসাইলন বাই এপসাইলন জিরো। ঠিক আছে, এবারে কোনো কোনো বইয়ে এটা দিয়েছে আর কোনো কোনো বইয়ে দিয়েছে এপসাইলন আর এপসাইলন জিরো। রিলেটিভ পারমিটিভিটি ইংরেজিতে রিলেটিভ, দেখো এপসাইলন আর ওই নামটা থেকে এসে রিলেটিভ পারমিটিভিটি, তার মানে কি হলো এপসাইলন আর মানে হচ্ছে এপসাইলন বাই এপসাইলন জিরো। তো এই এপসাইলনটার মান এরকম হলো। যদি তোমার এটা সিজিএসএ হয় তাহলে কি হবে, এপসাইলন মানে কত, এপসাইলন মানে কত, এপসাইলন আর এপসাইলন জিরো। তাহলে এখানে লিখব এসআই পদ্ধতিতে সি সমান হবে 4 পাই এপসাইলন আর, তারপরে লাইন লিখব সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন জিরো এপসাইলন আর, আর আর একটা আলাদা। এইবারে শূন্য মাধ্যম যদি হয়, এই সরি এসআই বাদ দিয়ে সিজিএস যদি হয় তাহলে এটা থাকবে না, তাহলে কত হবে এপসাইলন আর আর। কথা বোঝা গেল? বা তোমাদের বই অন্য যে কোনো বই অনুযায়ী কে আর হবে, এটা এপসাইলন আর মানে কে আর হবে। তো এই হলো ধারকত্বের রাশিমালা, গোলকের ধারকত্ব। এইবার তাহলে একটা গোলকের ধারকত্ব কি বেরোলো, এই যে এই ক্যালকুলেশন করলাম এখান থেকে কিন্তু আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর, বা তোমাদের কে বলতে পারো, এপসাইলন আর বলতে পারো, আমি এপসাইলন আর বলবো, তোমরা কে বলতে পারো, এটা মানে হয়ে যাবে এপসাইলন বাই এপসাইলন জিরো। তো এটা আরেকটা ডেফিনেশন আছে, দেখো সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন আর, এটা অন্য মাধ্যমে। আর শূন্য মাধ্যমে কি সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন জিরো আর। এটা সি আর এটা সি ডট, এটা সি ডট বললাম আর এটা সি বলছি, শূন্য মাধ্যমে এটা সি ডট বলছি। আচ্ছা তাহলে সি ডট বাই সি সমান কত হবে, এপসাইলন বাই এপসাইলন জিরো। আচ্ছা আর এপসাইলন বাই এপসাইলন জিরো মানে কত, কে বা এপসাইলন আর যা বলবে। তোমাদের বইয়ে কোথাও কে দেয়া আছে, কোথাও এপসাইলন আর দেয়া আছে, এপসাইলন আরও দেয়া আছে। তাহলে এই সি ডট বাই সি এটাও তো এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক এর ডেফিনেশন বলার জন্য ইউজ হতে পারে। তাহলে কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে কি বোঝো, তাহলে কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে ওই মাধ্যমে কোনো পরিবাহীর গোলকের ধারকত্ব আর শূন্য মাধ্যমে গোলকের ধারকত্বের অনুপাতকে বোঝায়। ঠিক আছে, আমরা যেহেতু গোলক বলছি সেই হিসাবে বলবো। তাহলে এখানে এরা কি বলেছে দেখো, বলেছে কোনো পরিবাহীর ধারকত্ব, এই যে কোনো পরিবাহীর কোনো মাধ্যমে ধারকত্ব এবং শূন্য মাধ্যমে ধারকত্বের অনুপাতকে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। আমরা গোলক নিয়ে বললাম, আমরা গোলক নিয়ে বললাম, ওরা ওই যে কোনো পরিবাহী নিয়ে বলেছে। এখন এইখান থেকে এই সূত্র থেকে বলো অথবা এইখান থেকে বলো, প্রতি ক্ষেত্রে কিন্তু সি প্রপোর্শনাল টু আর, অর্থাৎ আরেকটা জিনিস বেরোলো যে কোনো গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতি, কোনো গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতি। তাহলে এখান থেকে আমরা পেলাম সি ডট বাই সি, সি ডট বাই সি এটা মানেও কিন্তু কে বা এপসাইলন আর, এটা পেলাম। আর একটা পেলাম সি প্রপোর্শনাল টু আর, ও একটা লাইন তো লিখতেই ভুলে গেছি, সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন জিরো আর। শূন্য মাধ্যমে, অন্য মাধ্যমে কি লিখবে, সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন, যে যা বুঝিয়ে নেবে এটা এপসাইলন আর, আর এখানে সি প্রপোর্শনাল টু আর এটাও লিখতে হবে, সি প্রপোর্শনাল টু আর। এই এতগুলো প্রয়োজনীয় রিলেশন বলতে পারো, সম্পর্ক বলতে পারো, সূত্র বলতে পারো, এগুলো আমরা আপাতত আজকে পেলাম। কতটুকু পড়ানো হয়েছে বোঝো, তার মধ্যে এতগুলো সূত্র। এরপর আমরা পড়ব দুটি সংযুক্ত পরিবাহীর মধ্যে আধানের বণ্টন, দুটি সংযুক্ত পরিবাহীর মধ্যে আধানের বণ্টন। এটা হেডলাইন দিচ্ছি, দুটি সংযুক্ত পরিবাহীর
মধ্যে আধানের বন্টন, দুটি সংযুক্ত পরিবাহের মধ্যে আধানের বন্টন। ঠিক আছে, তো আমি এখানে বলছি, অত ছবি আঁকবো না, আমি যা বলছি সেটাকে ভালো করে বুঝি, প্রতিটা ওয়ার্ড। এটা একটা গোলক, গোলক বা পরিবাহী বলবে, এটা আপাতত দেখানোর জন্য গোলক। আমি যা বললাম যে আমি প্রতিটি ওয়ার্ডকে শুনবে, বুঝবে, ছবিতে যেও না সব সময়। এই পরিবাহী গোলকটা কিন্তু ভূমির সঙ্গে সংস্পর্শে নেই। এখানে স্ট্যান্ড দিয়ে দেখাতে হবে না হলে আমাকে, এটা এই যে দেখা। এইবারে আরেকটি এরকম পরিবাহী, সেটাও কিন্তু ভূমির সঙ্গে যুক্ত নেই, এটা অন্তরক। আবার লিখতে হবে অন্তরক, এই যে এইটি থেকে অন্তরক, অন্তরক। এই যে এটাও অন্তরক আর এটাও অন্তরক। এই দুটো অন্তরক। এবারে এই দুটো কিন্তু কার দ্বারা যুক্ত আছে? এবারে আমি এখানে কিউ আধান দিলাম, কত আধান দিলাম? কিউ আধান দিলাম, যেটা দুটো ভাগে ভেঙে গেল, দুটো ভাগে ভেঙে গেল। এইখানে হয়ে গেল কিউ ওয়ান আর এইখানে হয়ে গেল কিউ টু। এর ধারকত্ব হচ্ছে সি ওয়ান, এর ধারকত্ব হচ্ছে সি টু। ঠিক আছে, তাহলে কিন্তু দুটোর কিন্তু বিভব সমান। কেন? টাচ হয়ে আছে, টাচ। দুটো পরিবাহীকে দেখো, এখানে হেডলাইনে কি লেখা আছে? পরিবাহী। তাহলে দুটো টাচ হয়ে আছে না, তাদের বিভব সমান হবে। ঠিক আছে, দুটো পরিবাহী হওয়ার জন্য এদের বিভব সমান, কিন্তু অন্তরক হওয়ার জন্য মাটিতে কোনো আধান যাচ্ছে না। তাহলে এখন আমরা বলতে পারি কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি। প্রথমটিতে আধান আছে কত? প্রথমটিতে আধান আছে কত? সি ওয়ান, ধারকত্ব ইন্টু বিভব, এটা আমরা পড়েছি। দ্বিতীয়টিতে কত আধান আছে? কিউ টু ইকুয়াল টু সি টু ভি। এইটাকে যদি আমি অন্যভাবে লিখি, কি লিখবো? দেখো, আমরা যদি এই যে কিউ আনবো, তাহলে মোট আধান, তাহলে আমরা এখান থেকে আমরা পেতে পারি কিউ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু। এটা একটা, ঠিক তো? এই পর্যন্ত গেলাম। এরপর দেখো, আমরা ভি ইকুয়াল টু এখান থেকে বার করতে পারি ভি ইকুয়াল টু কিউ ওয়ান বাই সি ওয়ান, আর ভি ইকুয়াল টু কিউ টু বাই সি টু। বলতে পারি তো? তাহলে আমি এটাকে আর লিখে বোঝাবার কোনো প্রয়োজন নেই। আমি এখানে লিখতে পারি ভি ইকুয়াল টু, এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু কিউ ওয়ান বাই সি ওয়ান, আর এইখান থেকে লিখতে পারি ইকুয়াল টু কিউ টু বাই সি টু, কিউ টু বাই সি টু। ঠিক একইভাবে লেখা যায় যে আমরা জানি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে এ প্লাস বি বাই সি প্লাস ডি, এটা সমান হবে কিউ ওয়ান প্লাস কিউ টু বাই সি ওয়ান প্লাস সি টু। এদের সঙ্গেই সমান হবে, এদের সঙ্গেই সমান হবে এটা। ঠিক তো? তাহলে সেক্ষেত্রে আমার এটা সমান হয়ে গেল। আমি এখন লিখলাম এই যে ভি ইকুয়াল টু কিউ ওয়ান বাই সি ওয়ান আমরা জানতাম, এখান থেকে পেলাম। ভি ইকুয়াল টু কিউ টু বাই সি টু কোথা থেকে পেলাম? এখান থেকে পেলাম। আবার এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয়, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে সেই দুটোই সমান হবে এ প্লাস বি বাই সি প্লাস ডি এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এ প্লাস বি বাই সি প্লাস ডি এর সঙ্গে সমান হবে। তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে গেল? কিউ ওয়ান প্লাস কিউ টু বাই সি ওয়ান প্লাস সি টু, কিউ ওয়ান প্লাস কিউ টু বাই সি ওয়ান প্লাস সি টু। এই কিউ ওয়ান প্লাস কিউ টু মানে আমি কিউ বলতে পারি, এই কিউ ওয়ান প্লাস কিউ টু মানে আমি বলতে পারি কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে ভি আমার পেয়ে গেলাম কত? কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। আমাকে আবার বলছি, আমি তোমাদেরকে আবার বলছি, ভি ইকুয়াল টু পেলাম কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। আমার উদ্দেশ্য কি? এর মধ্যে আধান কত আর ওর মধ্যে আধান কত বার করা। এর মধ্যে আধান কত? কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি। তাহলে এর মধ্যে আধান হবে কত? তাহলে কিউ ওয়ান সমান সি ওয়ান ভি। চলো ভি এর মানটা লিখে দাও। কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি লিখলাম তো, ভি এর মানটা লিখে দাও, তাহলেই হয়ে গেল কাজ। তাহলে কি হলো? সি ওয়ান, দেখো ভি মানে কিউ বাই সি টু, তাহলে সি ওয়ান কিউ
বা C1/C1 C1 প্লাস C2 ইন্টু কিউ, C1 প্লাস C2 ইন্টু কিউ, ঠিক তো? এটা একইভাবে Q2 ইকুয়াল টু লেখা যায় C1 সরি Q2 ইকুয়াল টু C2 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ লেখা যায়, ঠিক আছে? আবার এই দুটোর অনুপাত করা যায় কিভাবে দেখবে, এই দুটোর অনুপাত করা যায়, আমি এই রিলেশনগুলো মুছে দিচ্ছি, অনেক রিলেশন লিখিনি কিন্তু এখনো। তাহলে Q1 ইকুয়াল টু, আমরা এদিকে আরেকবার লিখবো, Q1 ইকুয়াল টু পেলাম কত, C1/C1 প্লাস C2 ইন্টু কিউ, আর Q2 ইকুয়াল টু কত পেলাম, C2/C1 প্লাস C2 ইন্টু কিউ, ঠিক তো? এবার দেখো Q1 আর Q2 অনুপাত বার করো, Q1/Q2 ইকুয়াল টু কত, C1/C2। অর্থাৎ কোনো পরিবাহী দুটোকে যদি যুক্ত করে আধান দেওয়া হয়, তাহলে কোন পরিবাহীটা কত বেশি আধান পাবে, যার ধারকত্ব বেশি হবে সে, মানে কি তার ধারকত্বের সমানুপাতি, ধারকত্ব বেশি হলে আধান বেশি পাবে, ধারকত্ব কম হলে আধান কম পাবে। অর্থাৎ যার যেমন ধারকত্ব সেই অনুপাতে আধানটা ভাগ হবে, ক্লিয়ার? সেই অনুপাতে আধানটা ভাগ হবে।